আমি ফারুক আহমেদ, চিন্তা টিউটোরিয়াল হোম থেকে। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক এবং যারা শুনছেন এবং দেখছেন সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনা গতিবিদ্যার চ্যাপ্টারের প্রাসের উপরে। তো আমরা মূল আলোচনায় ঢুকে যাই। প্রথম প্রশ্নটা হলো যে প্রাস কি। প্রাস নিয়ে কথা বলতে গেলে যদি এভাবে বলা যায় যে প্রাস হচ্ছে অনুভূমির সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুকে প্রাস বলা হয়। তো এইভাবে বললে এরকমের একটা ধারণা শিক্ষার্থীদের মধ্যেও তৈরি হয়ে যায় এবং অনেক সময় এইভাবে বলাও হয়ে থাকে। তো এইভাবে যদি বলা হয় তাহলে কি কি সমস্যা হতে পারে, কি কি প্রশ্ন হতে পারে, সেই প্রশ্নগুলো আমাদের একটু দেখে নেওয়া যায়। এভাবে যদি আমরা বলি যে অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুকে প্রাস বলে, তাহলে সাথে সাথে আরেকটা প্রশ্ন চলে আসে। তার মানে তির্যকভাবে নিক্ষেপ না করে যদি অনুভূমিকভাবে নিক্ষেপ করা হয়, যেমন আমি পরিষ্কার করে বলি যে ভূমির উপরে অবস্থিত কোনো জায়গা থেকে, ভূমি থেকে উপরে যেমন বিল্ডিংয়ের ছাদের উপর থেকে বা পাহাড়ের উপর থেকে বা মিনার থেকে যদি কোনো কিছুকে অনুভূমিক দিকে নিক্ষেপ করা হয়, তাহলে তাকে কি প্রাস বলা যাবে না? প্রশ্নটা হচ্ছে এরকম যে উপর থেকে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুকে তাহলে কি বলা হবে। এই প্রশ্নটা থেকে যায় আমরা যদি ওই সংজ্ঞাটা দিই। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কি যে প্রাসের জন্য তাহলে লক্ষণীয় বিষয় কি, যে তাহলে প্রাস আমরা কাকে বলবো। তো এখানে একটা বিষয় হচ্ছে যে একটা মূল প্রশ্ন এসে যায় হচ্ছে অভিকর্ষজ ক্ষেত্র। এখন অভিকর্ষজ ক্ষেত্রে যেখান থেকেই হোক খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুকে কিন্তু প্রাস বলা হয় না। এরই বা কারণ কি? তো এইগুলো থেকে আমরা একটা বিষয়ে আসতে পারি, সেটা হলো যে প্রাস হতে হলে তাকে একই সাথে দুই দিকে দূরত্ব অতিক্রম করতে হবে। এই দুই দিকের মধ্যে একটা দিক হলো একদিকে দূরত্ব অতিক্রম করবে নিক্ষেপণ বেগের প্রভাবে। নিক্ষেপণ বেগ সেটার একটা দিক থাকে, সেই দিকে নিক্ষেপ করলে যদি আমাদের অভিকর্ষজ ক্ষেত্র না হতো তাহলে কিন্তু নিক্ষিপ্ত বস্তু ওই দিকেই চলতে থাকতো। কিন্তু আমাদের কি হয়, অভিকর্ষজ ক্ষেত্র সেটাকে ওই দিক চেঞ্জ করে যায়, তার উপর ওই নিক্ষিপ্ত বস্তুর উপর অভিকর্ষজ বল প্রযুক্ত হওয়ার ফলে তার কারণে একটা ত্বরণ সৃষ্টি হয়। দুই মিলে তখন কিন্তু আর যেদিকে নিক্ষেপ করা হয় সেই দিকে, শুধুমাত্র সেই দিকে যায় না, কিন্তু সেই দিকের প্রভাব একটা থাকবে আর অভিকর্ষজের প্রভাব থাকবে। তার মানে একদিকে হচ্ছে নিক্ষেপণ বেগের প্রভাবে চলবে, অপরদিকে দূরত্ব অতিক্রম করবে অভিকর্ষজ বলের প্রভাবে। এই দুই দিকে দূরত্ব অতিক্রম করতে হবে, তবেই তাকে আমরা প্রাস বলতে পারবো। তাহলে এখানে দেখা যাচ্ছে যে যদি আমরা খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, তাহলে এখানে নিক্ষেপণ বেগের সাথে অভিকর্ষজ বলের দিক হয় একই দিকে হবে, উপরের দিকে নিক্ষেপ করলে বিপরীত দিকে হবে। অভিকর্ষজ বলের প্রভাব গতির একেবারে সোজাসুজি বিপরীত দিকে, অর্থাৎ 180 ডিগ্রি কোণে ক্রিয়া করবে। আবার যদি উপর থেকে খাড়া নিচের দিকে নিক্ষেপ করা হয় তাহলেও কিন্তু অভিকর্ষজ বলের দিকেই আমাদের নিক্ষেপণ বেগের দিকটা, সেজন্য এই দুই মিলে লব্ধির দিকও একই থেকে যাবে। তার মানে একই দিকে দূরত্ব অতিক্রম করবে। সেই কারণে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুকে আমরা প্রাস বলছি না। তাহলে এই সমস্ত বিষয় যদি আমরা মাথায় রাখি, তাহলে প্রাসের একটা সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি। সেটা হচ্ছে যে কেবলমাত্র অভিকর্ষজ বলের প্রভাব আছে
এমন স্থানে অভিকর্ষজ বলের ক্রিয়াদিকের সাথে তির্যকভাবে বা সমকোণে নিক্ষিপ্ত বস্তু বা বস্তুকণাকে প্রক্ষেপক বলে বা প্রাস বলে। এখানে একটা বিষয় আছে যে আমরা শুধু তো এটা বলতে পারতাম যে অভিকর্ষজ ক্ষেত্রে তির্যকভাবে বা অভিকর্ষজ বলের ক্রিয়াদিকের সাথে সমকোণে, এই কথাটা বলতে পারতাম, এইভাবে নিক্ষিপ্ত বস্তুকে প্রাস বলে। তাহলে এই কথাগুলো বলার দরকার কি যে কেবলমাত্র অভিকর্ষজ বলের প্রভাব আছে, এই যে কথাটা, এই কথাটা বলার একটা অর্থ হচ্ছে যে অভিকর্ষজ বলের সাথে সাথে যদি অন্য বলের প্রভাব থাকে, যেমন আমরা যদি আমাদের কোনো ফ্লোরের উপর দিয়ে বা রাস্তার উপর দিয়ে কোনো বস্তুকে গড়িয়ে দেই বা ওইভাবে বল প্রয়োগ করে নিক্ষেপ করি যে ফ্লোরের উপর দিয়ে চলবে, তাহলে কিন্তু সেটা প্রাস হবে না, কারণ সেটা শুধুমাত্র একদিকেই দূরত্ব অতিক্রম করবে। কারণ সেই ক্ষেত্রে অভিকর্ষজ বলের প্রভাবই শুধু না, তার সাথে আরেকটা ওই ফ্লোরের বল প্রয়োগের একটা প্রভাব এখানে থেকে যাচ্ছে। সেই জন্য সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে প্রাস বলবো না। সেই সব কিছু মাথায় রেখে আমরা এই সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে কেবলমাত্র অভিকর্ষজ বলের প্রভাব আছে এমন স্থানে অভিকর্ষজ বলের ক্রিয়াদিকের সাথে তির্যকভাবে বা সমকোণে নিক্ষিপ্ত বস্তু বা বস্তুকণাকে প্রক্ষেপক বলে বা প্রাস বলে। এইটা বললে আর আমাদের কোনো প্রশ্ন উঠছে না। এবার আসা যাক, এখানে একটা বিষয়, সেটা হলো যে বাতাসের বাধা, বাতাস তো আছে, কিন্তু আমাদের ওই যে যখন প্রাসের সমীকরণগুলো আমরা প্রতিষ্ঠা করব, তখন এই বাতাসের বাধা আমরা আদর্শ অভিকর্ষজ ক্ষেত্র হিসাবেই সেটাকে বিবেচনা করব, বাতাসের বাধাটাকে আমরা অগ্রাহ্য করব। সেটা আমাদের পরবর্তীতে বাস্তবে কাজ করতে গেলে বাতাসের বাধা তখন সেটা বিবেচনায় নিয়ে কাজ করা হবে, কিন্তু এখানে সমীকরণগুলো তৈরি করা হবে আদর্শ রূপে, কেবল প্রাসের ক্ষেত্রেই আমরা এটা করব আর কি। সেই জন্য এখানে বলা হচ্ছে যে বাতাসের বাধাকে অগ্রাহ্য করা হয়। তো এবার আসা যাক যে প্রক্ষেপকের গতি বা প্রাসের গতি, সেটাকে আমরা বলবো এখানে যে কেবলমাত্র অভিকর্ষজ বলের প্রভাব আছে এমন স্থানে অভিকর্ষজ বলের ক্রিয়াদিকের সাথে তির্যকভাবে বা সমকোণে নিক্ষিপ্ত বস্তু বা বস্তুকণার গতিকে প্রক্ষেপকের গতি বলে। এটা হচ্ছে আমাদের প্রক্ষেপকের গতি। এরপরে এই প্রক্ষেপকের যে গতিপথ, এই গতিপথটাকে বলা হয় ট্র্যাজেক্টরি বলা হয়। আর ট্র্যাজেক্টরির জ্যামিতিক গঠন হচ্ছে পরাবৃত্তীয় বা প্যারাবোলিক। আমরা এখানে চিত্র একটা দেখে নিই। এই যে এখানে এটা হচ্ছে যে আমাদের বস্তু, এটাকে যখন নিক্ষেপ করে দেওয়া হবে তখন এটা হচ্ছে প্রাস। এই যে, তো এটা যে পথে গেল সেটা হচ্ছে এই যে গতিপথ বা ট্র্যাজেক্টরি আমাদের। তো এখানে যে বিন্দু থেকে নিক্ষেপ করা হচ্ছে সেই বিন্দুকে সবসময় আমরা একটা হিসাব নিকাশ করতে গেলে একটা স্থানাঙ্ক ব্যবস্থা দরকার পড়ে। স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে আমরা তাহলে একটা কোঅর্ডিনেট সিস্টেম, সেটা হচ্ছে যে এখানে যে বিন্দুতে নিক্ষেপ করা হবে সেটা হচ্ছে ওই স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দু, আর অনুভূমিক দিকে যে রেখা এটা হচ্ছে যে স্থানাঙ্ক ব্যবস্থা। আমাদের যে দুইটা অক্ষ দ্বিমাত্রিক স্থান, যেহেতু আমাদের এখানে এটাকে আমরা ধরবো এক্স অক্ষরেখা, আর উলম্ব দিক বরাবর সেটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষরেখা। তাহলে এটা আমরা বলতে পারি যে এটা প্রাস এবং প্রাসের গতিপথ, আমরা এই যে এটা গতিপথ, এটা নিক্ষিপ্ত বস্তু হচ্ছে প্রাস, এটা আমরা দেখলাম। তাহলে আমরা সামনের দিকে যাই, আরো সামনের আলোচনায়। এই যে এখানে আমাদের বস্তু, এটাকে আমরা এই যে নিক্ষিপ্ত বস্তু, এটা নিক্ষেপ করা হলে এটা হচ্ছে আমাদের প্রাস। এই যে গতিপথ, প্রাসের গতিপথ, এখানে একটা বেগে নিক্ষেপ করা হবে, সেই বেগটাকে আমরা এই যে ভেক্টর দিয়ে দেখালাম, নিক্ষেপণ বেগ। এটাকে প্রতীক দিয়ে আমরা লিখব এভাবে, ভি নট দিয়ে লিখব। এটা হলো নিক্ষেপণ বিন্দু, এটা হচ্ছে অনুভূমিক দিকে রেখা, আমরা যেটাকে এক্স অক্ষরেখা বললাম। অনুভূমিক রেখা মানে এক্স অক্ষরেখা। উল্লম্ব দিকে সেটা হচ্ছে
উল্লম্ব রেখা বা ওয়াই অক্ষরেখা। নিক্ষেপণ কোণ আমাদের একটা থাকবে, সেই নিক্ষেপণ কোণটাকে আমরা থিটা নট দিয়ে প্রকাশ করলাম। এখন এই বেগের দুইটা উপাংশ, একটা হচ্ছে অনুভূমিক দিকের উপাংশ, সেটা ভি এক্স নট দিয়ে আমরা প্রকাশ করলাম, এটা হচ্ছে নিক্ষেপণ বেগের অনুভূমিক উপাংশ। আর একটা উপাংশ উল্লম্ব দিকে নিক্ষেপণ বেগের উল্লম্ব উপাংশ, সেটাকে আমরা ভি ওয়াই নট দিয়ে প্রকাশ করলাম। আর এখানে একটা বিষয় হচ্ছে যে যে বিন্দুতে গিয়ে পড়বে সেই বিন্দুটা হচ্ছে আমাদের পতন বিন্দু, এখানে ভূমিতে পতন বিন্দু, যে বিন্দুতে ভূমিকে আঘাত করবে। আর এখানে গতিপথের একটা সর্বোচ্চ বিন্দু আমাদের, সেটা হচ্ছে যে বি দিয়ে আমরা দেখালাম, এটা হচ্ছে গতিপথের সর্বোচ্চ বিন্দু। সমস্ত পরিচয়গুলো আমরা দিয়ে রাখলাম আর কি। এখানে আমরা এখন লিখব যে নিক্ষেপণ বিন্দু মানে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু, আর নিক্ষেপণ বেগ হচ্ছে ভি নট, যেটা আমরা এখানে দেখিয়েছি, নিক্ষেপণ কোণ থিটা নট। নিক্ষেপণ বেগের অনুভূমিক উপাংশ যেটাকে আমরা ভি এক্স নট দিয়ে লিখলাম, সেই ভি এক্স নট এটাকে আমরা এই যে নিক্ষেপণ বেগের সাথে সম্পর্কিত করে ভেক্টর বিভাজনের যে নীতি লম্বাংশে বিভাজন, সেটা থেকে আমরা ভি এক্স নট ইজ ইকুয়াল টু ভি নট কস থিটা নট এটা পাবো। নিক্ষেপণ বেগের উল্লম্ব উপাংশ ভি ওয়াই নট, এটা ভি ওয়াই নটের মান হচ্ছে ভি নট সাইন থিটা নট। এগুলো আমাদের যে ভেক্টর চ্যাপ্টারে আমরা এগুলো বিস্তারিত আলোচনা করেছিলাম। যারা এখনো ওই ভিডিও দেখোনি তারা দেখে নিবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইগুলো এই যে উপাংশে বিভাজন এটা কিভাবে এগুলো আসে সেগুলো আমরা সেখানে বিস্তারিত আলোচনা করে দেখিয়েছিলাম। এখন আমরা একটা সময় টি সময় মানে শুরু থেকে যখন নিক্ষেপ করা হলো তখন আমাদের স্টপও আছে, ধরো টাইম ছিল 0, তারপরে টি সময় পরে গিয়ে স্টপও আছে, টাইম দেখাবে হচ্ছে টি। সেই জন্য টি সময় পর অর্থাৎ টি সময়ে অবস্থান হচ্ছে পি বিন্দুতে, এই যে পি বিন্দু, এখানে স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, যে আমাদের। তো এখন হচ্ছে আমাদের বেগ, ওই জায়গায় যে একটা বেগ, সেই বেগটাকে আমরা দেখাবো, এই যে ভি, এটাকে আমরা একটা ভেক্টর দিয়ে দেখালাম বেগ। এই বেগের আমরা যদি ভাগ করি অনুভূমিক দিকে আর উল্লম্ব দিকে, এই উপাংশ দুটি আমরা দেখাচ্ছি চিত্রের মাধ্যমে ভেক্টর দিয়ে। ওইটা হচ্ছে আমাদের ভি এক্স অনুভূমিক দিকে আর ভি ওয়াই উল্লম্ব দিকে। তা এখন অনুভূমির সাথে এই বেগ, এই পি বিন্দুতে যে বেগ, প্রাসের বেগ, এটা যদি থিটা কোণ তৈরি করে, তাহলে আমাদের এই থিটার সাথে আর ভি এর সাথে ভি এক্স ভি ওয়াই এর মানের সম্পর্ক আমরা আগের মতো এটার মতো করে এখানে লিখতে পারি। ভি এক্স ইজ ইকুয়াল টু ভি কস থিটা, ভি ওয়াই ইজ ইকুয়াল টু ভি সাইন থিটা, এগুলো আমরা বলতে পারি। এখন পি বিন্দু থেকে আমরা এক্স অক্ষের উপর একটা লম্ব টেনে দিলাম পিএন, তাহলে পিএন হচ্ছে কোটি, তো ওইটা আমরা লিখতে পারি পিএন হচ্ছে, যেহেতু স্থানাঙ্ক এক্স ওয়াই, পিএন হচ্ছে ওয়াই। আর এখানে মূল বিন্দু থেকে এই যে লম্বের পাদবিন্দু পর্যন্ত এক্স অক্ষের উপর যে বিন্দুতে লম্ব এসে পড়লো সেই বিন্দু পর্যন্ত এটা হলো ভুজ, এটা হচ্ছে ও এন ইজ ইকুয়াল টু এক্স। এই বর্ণনাটুকু তোমাদের মনে রাখতে হবে, তারপরে আমরা অন্যান্য সমীকরণের মধ্যে যাব। এখন প্রাসের উপর একমাত্র কার্যকরী বল হলো অভিকর্ষজ বল। একমাত্র অভিকর্ষজ বলই প্রাসের উপর ক্রিয়া করে, আর কোনো বল এখানে নেই। আমরা আগেও সেই কথাটা বলেছি, সংজ্ঞার মধ্যে বলেছি আর কি। আর একটা বিষয় হচ্ছে যে অনুভূমিক দিকে অভিকর্ষজ বলের কোনো উপাংশ নেই। ওই যে উপাংশ বের করার জন্য আমরা, সেটা হলো যে ভেক্টরের মান আর যেদিকে উপাংশ ওই সেই দিকে আমরা কি করি, ওই মূল ভেক্টরের সাথে ওই দিকটা যে কোণ তৈরি করে তার কোসাইন দিয়ে গুণ করে পাই। এটা ভেক্টর বিভাজনের মধ্যে তোমরা দেখেছো তো, cos 90 ডিগ্রি হচ্ছে 0 হয়। তাহলে অনুভূমিক দিকে আমাদের কোনো উপাংশ থাকবে না, যেহেতু অভিকর্ষজ বল খাড়া নিচের দিকে ক্রিয়া করে। তো সেখান থেকে অনুভূমির সাথে কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের উপাংশ হওয়ার কথা হচ্ছে যে এই মহাকর্ষ অভিকর্ষজ বল এখানে যাই হোক, সেই বল
বা অভিকর্ষ ত্বরণ, আমরা যদি ত্বরণ নেই, ত্বরণ আর ওই 90 ডিগ্রি কোণের কসের গুণফল। তো 90 ডিগ্রি কোণের কস হচ্ছে 0, তাহলে অনুভূমিক দিকে কোনো উপাংশ আমরা কিন্তু পাচ্ছি না। সেই জন্য অনুভূমিক দিকে অভিকর্ষ বলের যেহেতু কোনো উপাংশ নেই, সুতরাং অনুভূমিক দিকে কোনো ত্বরণও থাকবে না। সুতরাং অনুভূমিক দিকে বেগ অপরিবর্তিত থাকবে। ওই যে প্রাচের যে নিক্ষেপণ বেগের যে দুইটা উপাংশ পেয়েছিলাম আমরা, উল্লম্ব দিকে আর অনুভূমিক দিকে, উল্লম্ব দিকেরটা পরিবর্তিত হবে, কিন্তু অনুভূমিক দিকে কোনো পরিবর্তিত হবে না, ওটা একই থেকে যাবে। অর্থাৎ নিক্ষেপণ বেগের অনুভূমিক উপাংশ সবসময় প্রাচের যে কোনো অবস্থানেই ওই অনুভূমিক উপাংশ, বেগের অনুভূমিক উপাংশ নিক্ষেপণ বেগের অনুভূমিক উপাংশের সমানই হবে। আর উলম্ব বরাবর ত্বরণ, এই যে অভিকর্ষ ত্বরণ, এখানে আমরা মাইনাস চিহ্নটা দিলাম, তার কারণ হচ্ছে নিক্ষেপণ বেগের উলম্ব উপাংশের জন্য অভিকর্ষ ত্বরণ মন্দন হিসাবে ক্রিয়া করে। অর্থাৎ এখানে এই ত্বরণটা বেগটাকে, নিক্ষেপণ বেগের উলম্ব উপাংশকে কমাতে থাকে, এই হারে প্রতি সেকেন্ডে এই পরিমাণ করে কমিয়ে দেবে আর কি, এইটা। সেই জন্য এখানে ঋণাত্মক চিহ্ন দিয়ে এটাকে প্রকাশ করা হয়েছে। এখন গতির সমীকরণগুলো আমরা লিখি। টি সময়ে ওই যে পি বিন্দুতে তখন আমরা সমীকরণগুলো লিখি। অনুভূমিক দিকের জন্য, উল্লম্ব দিকের জন্য আমরা দুই কলামে এটাকে লিখি। বেগ লিখতে গেলে আমরা এটা ভি এক্স ইজ ইকুয়াল টু ভি এক্স নট, ওই যে আমরা একটু আগেই বললাম অনুভূমিক দিকে যেহেতু কোনো ত্বরণ নেই, ওই যে নিক্ষেপণ বেগের অনুভূমিক দিকের উপাংশ যা থাকবে সব সময় অনুভূমিক দিকে এটাই থেকে যাবে। অর্থাৎ ভি এক্স দিয়ে যদি আমরা পি বিন্দুতে লিখি, যেটা দেখিয়েছি চিত্রের মধ্যে, সেই ভি এক্স ইজ ইকুয়াল টু হবে ভি এক্স নট। ভি এক্স নট আবার কি ছিল আমাদের? ভি নট কস থেটা নট, এটা ছিল আমাদের। তাহলে এখানে কারণটা আবারও এখানে যেহেতু অনুভূমিক দিকে বেগের কোনো পরিবর্তন নেই, সবসময় এই থেকেই যাবে, এইটাই থাকবে আর কি, ভি নট কস থেটা নটই থেকে যাবে। উল্লম্ব দিকের জন্য আমরা সমীকরণটা লিখব, ওই যে আমাদের বেগের টি সময়ে যে বেগ হয় সেটা এই সমীকরণ দিয়ে আমরা লিখতে পারি। ভি ওয়াই নট মানে আবার ভি নট সাইন থেটা নট, আর এ ওয়াই মানে মাইনাস জিটি। এই সমীকরণটা আমরা পাচ্ছি, তোমরা ওই যে সমীকরণ জানো, গতির সমীকরণ, সেটা হলো যে ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি। 9-10-এ তোমরা এই প্রতীকগুলো দেখেছিলে হয়তো, যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এভাবে দেখেছিলে। যেভাবেই হোক এই সমীকরণটা, এটা আমরা ব্যবহার করলাম এই ক্ষেত্রে। ওখানে যেহেতু ত্বরণ নেই, অপরিবর্তিত থেকে যাবে। এই হচ্ছে আমাদের সমীকরণ। এখন আমাদের বেগ, ওখানকার বেগ ভি ইজ ইকুয়াল টু কি, দুইটা লম্ব উপাংশ যখন আমরা পেয়ে যাই, তখন সেই বেগটা হবে, অর্থাৎ ভেক্টরের মান হবে এই দুই লম্ব উপাংশের বর্গের সমষ্টির বর্গমূল, এই যে এইভাবে। তার মানে পি বিন্দুতে যে বেগ হবে সেটা হচ্ছে রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, এটা। এখন এগুলো আমরা যদি এখানে ভি এক্স এটা বসিয়ে দিই, ভি ওয়াই বসিয়ে দিই, তাহলে পরে এরকমের দাঁড়ায়, এইটা আমরা ব্যবহার করতে পারি। তা আমরা ওখানে ভি এক্স ভি ওয়াই বের করে এটা লিখে বেগটা নির্ণয় করে ফেলতে পারি, অথবা সরাসরি এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি। কোণের জন্য আমাদের ওই যে ভি কস থেটা ইজ ইকুয়াল টু ভি এক্স, আবার ভি সাইন থেটা ভি ওয়াই। এখন যদি আমরা ভাগ করে দিই, তাহলে এই যে দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে যদি ভাগ করি এভাবে, তাহলে যেটা পাচ্ছি ট্যান থেটা পাবো, কারণ ভি ভি কেটে যাবে, সাইন থেটা বাই কস থেটা মানে ট্যান থেটা, ভি ওয়াই বাই ভি এক্স। তাহলে থেটা হচ্ছে ট্যান ইনভার্স ভি ওয়াই বাই ভি এক্স। এই যে এখান থেকে ভি এক্স ভি ওয়াই নির্ণয় করে এখানে বসিয়ে আমরা একটা সময়ে ওটার বেগ অনুভূমির সাথে কত কোণ উৎপন্ন করবে সেটা আমরা পেয়ে যাব। বেগের দিকটা কোন দিকে হবে ওখানে সেটা আমরা পেয়ে যাব। সরণ বের করার জন্য আমাদের এই সমীকরণ, সেটা যেহেতু অনুভূমিক দিকে ত্বরণ নাই, এই সমীকরণটা হচ্ছে যে আমাদের ওই যে এস ইজ ইকুয়াল টু ভিটি ফর্মুলা। ত্বরণ না থাকলে সরণ ইজ ইকুয়াল টু বেগ গুণন সময়। এইখান থেকে আমরা পাচ্ছি ভি এক্স নটের জায়গায় ভি নট কস থেটা নট ইন্টু টি।
আর ওইটার জন্য আমরা পাবো ওই যে ওয়াই ইজ ইকুয়াল টু ভি ওয়াই নট টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার, ওইগুলোর মান বসে যে এই সমীকরণটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই ফর্মুলা থেকে এটা আমরা লিখতে পারি। এখন এই জায়গায় এসে আমরা এই সমীকরণ থেকে যেটা পাচ্ছি সেটা হলো যে ওয়াই ইজ ইকুয়াল টু ভি নট সাইন থেটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, আর এটাও লিখলাম আমরা। এখন এই দুই জায়গা থেকে আমাদের এখান থেকে টি আমরা এটা পাচ্ছি, ওই জায়গায় যদি বসিয়ে দিই এই টি এরটা ওখানে নিয়ে এসে বসিয়ে দিলাম, এই টি অপসারণ করে যেটা পাওয়া যাবে এই যে এখানে দেখো ভি নট কেটে যাবে, ট্যান থেটা নট হচ্ছে এক্স ট্যান থেটা নট, আর টু নিচে উপরে জি এক্স স্কোয়ার ভি নট স্কোয়ার কস স্কোয়ার থেটা নট। এই হচ্ছে আমাদের একটা সমীকরণ। এই সমীকরণটা একটা নির্দিষ্ট দূরত্বে কত উচ্চতায় থাকবে সেটা বের করার জন্য এই সমীকরণ আমরা ব্যবহার করব। আমাদের যদি নিক্ষেপণ বেগ দেওয়া থাকে এবং বলা থাকে নিক্ষেপণ কোণও দেওয়া থাকে এবং বলা থাকে যে একটা নির্দিষ্ট দূরত্বে একটা দেওয়ালকে কত উচ্চতায় আঘাত করবে, সেটা কিন্তু আমরা কত উচ্চতায় আঘাত করবে এই ওয়াইটা এখান থেকে বের করে ফেলতে পারবো এই সমীকরণ দিয়ে। এই সমীকরণের অন্য একটা কাজও আছে, সেটা হচ্ছে যে এখানে যেহেতু জি ভি নট থেটা নট এইগুলো সব ধ্রুবক, কাজে এর রাশি এটাও একটা ধ্রুবক হবে, এইটাকে আমরা এ ধরে নিলাম। আবার যেহেতু থেটা নট ধ্রুবক, এই ট্যান থেটা নটও ধ্রুবক হবে এবং এটাকে আমরা বি ধরে নিলাম। এইগুলো বসিয়ে দিলে আমরা পাচ্ছি কি এরকমের একটা সমীকরণ পাচ্ছি, যেটা হচ্ছে প্যারাবোলার সমীকরণ। যারা কৌণিক করেছো তারা জানো যে এটা প্যারাবোলার বা পরাবৃত্তের সমীকরণ, আর যারা এখনো এটা করনি তারা যখন এটা করবে নিশ্চয় জেনে নিবে যে এটা হচ্ছে প্যারাবোলার সমীকরণ বা পরাবৃত্তের সমীকরণ। এটা এখন অন্তত জেনে রাখো। তাহলে আমাদের দাঁড়ালো কি যে সুতরাং ভূমি থেকে নিক্ষিপ্ত প্রাচের গতিপথ একটি পরাবৃত্ত বা প্যারাবোলা। এটা এই হিসাবে অনেক সময় প্রমাণ করতে দেয় যে দেখাও যে ভূমি থেকে নিক্ষিপ্ত প্রাচের গতিপথ একটি পরাবৃত্ত বা প্যারাবোলা। অনেক সময় যে এখানে ইংরেজি প্যারাবোলা এটা এক সময় কিন্তু এটাকে পরাবৃত্ত না বলে অধিবৃত্ত বলা হতো, তো মাঝে মাঝে এই অধিবৃত্ত রূপেও দেয়। তো যেটাই দিক সেটা হচ্ছে যে তোমরা ওটাই লিখবে, এই সমীকরণকে তারা যা বলবে তোমরা শেষ পর্যন্ত তাই বলে দিও আর কি, এটা হচ্ছে বিষয়। বিচরণ কাল, এখান থেকে এই সমীকরণগুলো থেকে বিচরণ কাল বিষয়টা দাঁড়াচ্ছে কি যে নিক্ষেপের যে সময় পর নিক্ষেপণ বিন্দুধারী অনুভূমিক তলে পৌঁছায়, এটাকে আমরা বিচরণ কাল বলবো, যেটা আমরা সমীকরণ আকারে লিখব। সেটার জন্য এইটা অর্থাৎ ভূমি থেকে নিক্ষেপের ক্ষেত্রে আমরা এই কথাটা যদি আরো পরিষ্কার করে সহজে বলি যে ভূমি থেকে নিক্ষেপের ক্ষেত্রে নিক্ষেপের যে সময় পর ভূমিতে পৌঁছায় আবার ভূমিতে পতিত হয়, অর্থাৎ ভূমির একটা বিন্দু থেকে নিক্ষেপ করা হলো, যে সময় পরে ভূমির উপরেই অপর একটা বিন্দুতে গিয়ে পড়বে, এই সময়টাকে বলা হবে হচ্ছে বিচরণ কাল। তো আমরা ভূমি থেকে নিক্ষেপ নাও করতে পারি, সেই জন্য আমাদের এই বিষয়টা হচ্ছে যে পারফেক্ট এই কথাটা বলা যায় যে নিক্ষেপের যে সময় পর নিক্ষেপণ বিন্দুধারী অনুভূমিক তলে পৌঁছায়। তো তোমরা ভূমির ওই বিষয়টা মাথায় রেখে এটার সাথে মিলিয়ে নিবে, তাহলে পরে বুঝতে অনেক সুবিধা হবে। এই যে এখানে আমাদের একটা প্রাচের গতিপথ এইটা দেখানো হলো এই সমীকরণ থেকে। এই যে সমীকরণ আমাদের, এই সমীকরণটা আমরা একটু আগে দেখে আসলাম। এই সমীকরণ থেকে বিচরণ কালে, অর্থাৎ যখন বিচরণ কালকে আমরা বড় হাতের টি দিয়ে লিখব, অর্থাৎ যখন টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি, তখন আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু 0 হবে। এটা কিভাবে হবে একটু এই চিত্রের মধ্যে একটু ব্যাখ্যা করি। যেমন ধরো এটা এই প্রাসটা এখানে ওয়াই উচ্চতায় আছে, উচ্চতা ওয়াই, এখানে সময়টি, এখানে এই দুটাই কিন্তু পরিবর্তনশীল, ওয়াই এখানে হতে পারে, এখানে হতে পারে, এই জায়গায় হতে পারে। তো যাই হোক, যে কোনো উচ্চতা ওয়াই সময়টি এইটা। এখন যদি এইটা এই যে পতন বিন্দু
এখানে চলে আসে, তো এখানে দেখো এই জায়গায় কিন্তু উচ্চতা হয়ে যাচ্ছে 0, কারণ এটা এক্স অক্ষের উপর, এক্স অক্ষের উপর কোটি শূন্য, এটা তো তোমরা জানো। তাহলে এই যখন আবার 0 হয়ে যাচ্ছে তখন কিন্তু ওই টি এর জায়গায় আমরা টি পরিবর্তিত হয়ে যেটাকে আমরা বিচরণ কাল বলছি টি, এটা বলা হচ্ছে। তাহলে নিশ্চয়ই এই ব্যাপারটা বুঝতে পারলে তোমরা। এখন আমাদের এই সমীকরণের মধ্যে আমরা ওয়াই এর জায়গায় 0 লিখে দিই, এগুলো এভাবে টি এর জায়গায় তাহলে বড় হাতের টি লিখবো, তার মানে টি এর জায়গায় যখন বড় টি লিখবো ওয়াই এর জায়গায় লিখবো 0, সেটা আমরা এখানে ব্যাখ্যা করলাম। এখন এখান থেকে আমাদের হাফ জিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট সাইন থেটা নট টি, এই জায়গা থেকে টি ইজ ইকুয়াল টু 2 ভি নট সাইন থেটা নট ডিভাইড বাই জি। এখানে এই টি স্কোয়ার বাই টি, একটা টি কেটে যাবে। এখানে ভাগ করার ব্যাপারটা হচ্ছে যে যেহেতু এই টিটা কিন্তু 0 না, 0 না হলে আমরা সেটা দিয়ে অবশ্যই ভাগ করতে পারি। তাহলে টি স্কোয়ার বাই টি ইজ ইকুয়াল টু এই পাশে টি হবে, আর 2 ওই পাশে চলে গেল 2 ভি নট সাইন থেটা নট ডিভাইডেড বাই জি, সরল একটা হিসাব। তো এই ফর্মুলাটা তোমাদেরকে মনে রাখতে হবে, এটা হলো বিচরণ কালের আমাদের সমীকরণ, অর্থাৎ নিক্ষেপণ বেগ, নিক্ষেপণ কোণ জানা থাকলে কতক্ষণ শূন্যে বিচরণ করবে সেটা আমরা এখান থেকে পেয়ে যাব ভূমি থেকে নিক্ষেপের ক্ষেত্রে। আর অনুভূমিক পাল্লা আর, এই আর আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে বিচরণ কালে অতিক্রান্ত দূরত্ব। এই যে টি যখন টি হয়ে যাবে সেই সময় যে অতিক্রান্ত দূরত্ব, মানে এই ছোট টি যখন ক্যাপিটাল টি তে পরিণত হবে, অর্থাৎ এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এই যে এইটা হচ্ছে আমাদের পাল্লা। এইটা তার মানে বিচরণ কালে অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে আমাদের পাল্লা। তাহলে আমাদের যে কোনো সময় টি সময়ে অতিক্রান্ত দূরত্ব, অনুভূমিক দূরত্বের যে সমীকরণ এক্স ইজ ইকুয়াল টু ভি নট কস থেটা নট ইন্টু টি, এই সমীকরণ থেকে আমরা যখন এই যে টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি, তখন তো এক্স এর জায়গায় লিখবো আর, তো সেটা যদি আমরা বসিয়ে দিই তাহলে আর ইজ ইকুয়াল টু হবে ওই যে এই জায়গায় আমরা বসিয়ে দেব ভি নট কস থেটা নট ইন্টু টি, এই জায়গায় এই যে ক্যাপিটাল টি। এইটা কিন্তু আমাদের এই সমীকরণটা অনেক সময় ব্যবহার করা হবে, যে আমাদের বিচরণ কাল দেওয়া থাকলো তার সাথে পাল্লা বের করা। আমাদের অনেক সময় দেখা যায় যে সরল সমীকরণ ছেড়ে মূল যেসব সমীকরণ এই যে বড় বড় করে লিখি সেটা ব্যবহার করার একটা অবস্থা তৈরি হলে আমরা এই জায়গায় বেশি পরিশ্রম করতে হবে। হয়তো এটা দেওয়া থাকলে আমরা কিন্তু বিচরণকাল দেওয়া থাকলে আমাদের পাল্লাটা এইভাবে এই সমীকরণের মাধ্যমেই নির্ণয় করতে পারবো। তো এইখানে আবার আমরা এই যে টি টি মানে এই যে এটা যদি বসিয়ে দিই, ওটা বসিয়ে দিলে আমরা ওখানে পাচ্ছি এইরকম, ওই যে ভি নট কস থেটা নট, এখানে ছিল টি, টি এর জায়গায় আমরা ওটা বসিয়ে দিলাম। তো এটা আবার সাজিয়ে লিখলে আমরা ভি নট স্কোয়ার হয়ে যাচ্ছে আর 2 সাইন থেটা নট কস থেটা নট ডিভাইডেড বাই জি। এখন 2 সাইন থেটা নট কস থেটা নট, এটা কিন্তু আবার একটা ত্রিকোণমিতিক ফর্মুলা, সেটা হলো সাইন 2 থেটা নট। এটা আমরা পেয়ে যাচ্ছি ভি নট স্কোয়ার ইন্টু সাইন 2 থেটা নট বাই জি। এইটা হচ্ছে আমাদের পাল্লার, ফাইনালি আমরা এই সমীকরণটা পেলাম। এই সবগুলো তোমরা ঠিকঠাক মতো বুঝে মনে রাখবে। এইটা মনে রাখতে হবে, পাল্লার নিক্ষেপণ বেগ এবং নিক্ষেপণ কোণ জানা থাকলে অনুভূমিক পাল্লা আমরা এইভাবে বের করতে পারি। বিচরণ পথের সর্বাধিক উচ্চতা এইচ, এই যে একটা সমীকরণ আমাদের আছে, আবার এই সমীকরণ থেকে আমরা যেটা লিখতে পারবো, এই সর্বোচ্চ উচ্চতার জন্য অর্থাৎ যখন y ইজ ইকুয়াল টু এইচ হয় তখন ভি ওয়াই ইজ ইকুয়াল টু 0, এটা হবে। অভিকর্ষজ বলের প্রভাবে নিক্ষেপণ বেগের উলম্ব উপাংশের মান কমতে কমতে যে বিন্দুতে শূন্য হয়ে যায় সেটাই বিচরণ পথের সর্বোচ্চ বিন্দু। এই বিষয়টা একটু মনে রাখবা যে আসলে অভিকর্ষজ বলের প্রভাবে নিক্ষেপণ বেগের যে উলম্ব উপাংশ এটা কমে যেতে থাকে, কমতে কমতে একসময় যে
এই উলম্ব উপাংশের কারণেই কিন্তু উপরের দিকে উঠতেছিল, তো কমতে কমতে যে জায়গায় যায় শূন্য হয়ে যাবে, যে বিন্দুতে গিয়ে উলম্ব উপাংশ শূন্য হয়ে যাবে সেই বিন্দুকে আমরা বলবো হচ্ছে বিচরণ পথের সর্বোচ্চ বিন্দু। এটা মনে রাখবে। তা এখন আমাদের এই জায়গায় এই যে এই বিন্দুটা, এখানে কিন্তু উলম্ব উপাংশ নাই। এই যে বিচরণ পথের সর্বোচ্চ বিন্দুতে কেবল বেগের অনুভূমিক উপাংশ থাকে। এটা তোমাদের বিভিন্ন কাজে লাগবে এই বিষয়টা, যে বিচরণ পথের সর্বোচ্চ বিন্দুতে উলম্ব উপাংশ শূন্য হয়ে যায়, অর্থাৎ প্রাস এক সময় গিয়ে একটা বিন্দুতে গিয়ে তার গতির দিক ভূমির সাথে সমান্তরাল হয়ে যায়, সেটা হলো সর্বোচ্চ বিন্দুতে। অর্থাৎ বেগের কেবলমাত্র অনুভূমিক উপাংশ এখানে থাকবে, উলম্ব উপাংশ থাকে না। তো এখন আমরা এই মানগুলো যদি ওই জায়গায় বসিয়ে দিই, ভি ওয়াইয়ের জায়গায় শূন্য বসিয়ে দিলাম। ভি ওয়াই নট তো তোমরা দেখেছো, ভি নট সাইন থেটা নট, এটা বসিয়ে দিলাম। তার মানে ভি নট সাইন থেটা নট হোল স্কোয়ার, আর এখানে -2g ক্যাপিটাল এইচ। এখান থেকে 2jh ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থেটা নট। এখান থেকে আমরা লিখতে পারি h ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থেটা নট বাই 2g। এটা একটা ফর্মুলা, আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে আর কি। এখন এই সমীকরণে এখানে আমরা আরেকটা বিষয় পেতে পারি, যে এই সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে। তো সেখানে আবার আমরা বেগের এই সমীকরণ ব্যবহার করি। ভি ওয়াই তো এখানে যে ভি ওয়াই নাই, ওই যে ভি ওয়াই শূন্য হয়ে যাবে, এই শূন্য বসিয়ে দিই। ভি ওয়াই নটের জায়গায় ভি নট সাইন থেটা নট মাইনাস জিটি। তাহলে আমাদের সর্বোচ্চ উচ্চতায় গমন কাল যেটা পাচ্ছি সেটা হলো যে টি ইজ ইকুয়াল টু ভি নট সাইন থেটা নট ডিভাইডেড বাই জি। আমরা দেখেছিলাম বিচরণ কাল হচ্ছে টি, সেটা ছিল 2 ভি নট সাইন থেটা নট বাই জি। এখানে দেখলাম যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে তার অর্ধেক সময় লাগে, অর্থাৎ প্রাস যে সময় ধরে উপরে ওঠে ঠিক সেই সময় ধরেই আবার নিচে নামতে থাকে। অর্থাৎ আমরা বলতে পারি উত্থান কাল আর পতন কাল পরস্পর সমান হয়, আর উত্থান কাল আর পতন কাল মিলে হয় হচ্ছে আমাদের বিচরণ কাল। এখন এই সমীকরণটাকে আমাদের যে ওই যে আগে দেখালাম অনুভূমিক পাল্লা, সেই পাল্লার যে সমীকরণ ভি নট স্কোয়ার সাইন 2 থেটা নট বাই জি, এই সমীকরণটা আমরা কিছু বিশ্লেষণ করতে পারি। এখানে একটা বিষয় হচ্ছে যে এই যে সাইন অনুপাতের এর কিন্তু একটা সর্বোচ্চ মান থাকে। সাইন অনুপাত, কোসাইন অনুপাত, এগুলোর সর্বোচ্চ মান আছে। তার মানে সাইন 2 থেটা নটের একটা সর্বোচ্চ মান আছে। তাহলে এটার যদি সর্বোচ্চ মান থাকে, তাহলে একটা নির্দিষ্ট বেগে নিক্ষেপণের জন্য আমরা এই পাল্লাটাও একটা সর্বোচ্চ পেতে পারি, তার বেশি আর পাওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে আমাদের এর যেহেতু সর্বোচ্চ মান আমরা জানি যে সাইন অনুপাতের সর্বোচ্চ মান 1, তো 1 যদি আমরা এই জায়গায় বসিয়ে দিই, তাহলে এখানে সেই সর্বোচ্চ পাল্লা আর ম্যাক্সিমাম, এই যে আমরা লিখেছি আর ম্যাক্স, এটা হচ্ছে ভি নট স্কোয়ার ডিভাইড বাই জি। এইটা আমাদের গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন। আর সেই ক্ষেত্রে আমাদের নিক্ষেপণ কোণ কত হবে? সর্বাধিক পাল্লার জন্য আমরা যেহেতু দেখলাম যে সাইন 2 থেটা নট, এটার সর্বোচ্চ মান সাইন অনুপাতের 1, এটা বসালে 2 থেটা নট ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, কারণ 1 মানে সাইন 90 ডিগ্রি। তা এখন থেটা নট হচ্ছে 45 ডিগ্রি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট বেগে আমরা যদি 45 ডিগ্রি কোণে কোনো বস্তুকে নিক্ষেপ করি, অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করি, তাহলে ওই বেগের জন্য সবচাইতে বেশি দূরত্বে গিয়ে পড়বে। বেগ বাড়ালে অতিক্রান্ত দূরত্ব বাড়তে পারে, একটা নির্দিষ্ট কোণের জন্য বেগ বাড়ালে বাড়তে, কিন্তু বেগটা যদি আমরা নির্দিষ্ট রাখি, রেখে কোণ যদি পরিবর্তন করতে থাকি, তাহলে দেখতে পাবো যে 45 ডিগ্রি কোণে সবচাইতে বেশি দূরত্ব অতিক্রম করে। এটাকেই বলা হচ্ছে অনুভূমিক পাল্লার সর্বোচ্চ মান।
এখন বেগ অভিন্ন হলে একই পাল্লার জন্য দুটি নিক্ষেপণ কোণ থাকে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই সমীকরণটা, এই অনুভূমিক পাল্লার এই সমীকরণটা দেখেছিলাম। এখন ত্রিকোণমিতির নিয়ম অনুসারে এইটাকে কিন্তু আবার লেখা যায় সাইন 2 থিটা নটও যা, অর্থাৎ সাইন থিটা যা হয় সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা তাই হয়। যারা আমরা ত্রিকোণমিতির ক্লাসে এই সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাত যে ক্লাসটি, সেখানে এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো সাইন 180 ডিগ্রি মাইনাস 2 থিটা নট আর সাইন 2 থিটা নট কিন্তু একই। তাহলে ওই আর ওইটাই থেকে যাচ্ছে, যেহেতু এটা সমান এটা লেখা যায় আমাদের, এটা ওই অনুভূমিক পাল্লাকে আমরা এই ফর্মে লিখতে পারি। এটা আবার আমরা 2 যদি কমন নিই এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা নট, তাহলে আমাদের ধরনটা কি দাঁড়াচ্ছে এই সমীকরণের সমীকরণ। এটা যদি আমরা ভাষা দিয়ে বলি, ভাষায় বলি কথাটা যে নিক্ষেপণ পাল্লা হলো নিক্ষেপণ বেগের বর্গ আর নিক্ষেপণ কোণের দ্বিগুণের সাইনের গুণফলকে অভিকর্ষ ত্বরণ দিয়ে ভাগ করলে আমরা নিক্ষেপণ মানে অনুভূমিক পাল্লা পাবো। তার মানে এখানেও ওই প্যাটার্ন, যে তার মানে এটা হচ্ছে যে নিক্ষেপণ বেগের বর্গ আর এটা তাহলে নিক্ষেপণ কোণ, এই নিক্ষেপণ কোণের দ্বিগুণ ডিভাইডেড বাই জি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে থিটা নট কোণে নিক্ষেপ করলেও যে পাল্লা পাচ্ছি, 90 ডিগ্রি মাইনাস থিটা নট কোণে নিক্ষেপ করলেও আমরা এই একই পাল্লা পাবো যদি আমাদের বেগ একই থাকে। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে আমরা একটা উদাহরণ দিয়ে বলি যে আমরা যদি একটা নির্দিষ্ট বেগে, ধরো 30 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে নিক্ষেপ করলাম, তাহলে বস্তুটি 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে যে দূরত্বে গিয়ে পড়বে, 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি কত হয়, এটা হয় হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলেও কিন্তু ওই একই দূরত্বে গিয়ে পড়বে যদি আমাদের নিক্ষেপণ বেগ ওই 30 মিটার পার সেকেন্ডই থাকে। তার মানে আমরা এই জন্য বলছি যে বেগ অভিন্ন হলে একই পাল্লার জন্য দুটি নিক্ষেপণ কোণ থাকে। এটাই হচ্ছে আমাদের এখানকার বিষয়। এখন সেই বিষয়টা আমরা একটু দেখাই। এই যে দুইটা ধরো একই বেগে নিক্ষেপ করা হয়েছে, এই যে এখানে দুইটা পথ, একটা এই পথে আর একটা এই পথে, লালটা এই পথ দিয়ে গেছে আর এইটা নীলটা এই পথ দিয়ে গিয়ে ওখানে পড়ছে আর কি। তাহলে পাল্লা একই, আমাদের পাল্লা একই হলেও আমাদের কিন্তু এই সর্বাধিক উচ্চতা ভিন্ন ভিন্ন হবে, আবার বিচরণ কালও কিন্তু ভিন্ন ভিন্ন হবে। তা আমরা এইটার জন্য যদি লিখি যে ধরো এই লালটার জন্য আমাদের নিক্ষেপণ কোণ ছিল হচ্ছে, লাল যে বস্তুটা তার জন্য নিক্ষেপণ কোণ ছিল থিটা নট, নিক্ষেপণ বেগ উভয়ের জন্য একই ভি নট। তাহলে আমাদের আমরা যে দেখে এসেছিলাম বিচরণকাল 2 ভি নট সাইন থিটা নট বাই জি, আর সর্বাধিক উচ্চতা হচ্ছে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g। এখন অপরটি যেহেতু পাল্লা একই বেগ একই, তাহলে নিক্ষেপণ কোণ হবে 90 ডিগ্রি মাইনাস থিটা নট, আর সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা নট এটা হয়ে যায় কস থিটা নট। তাহলে আমাদের সেই ক্ষেত্রে আমাদের বিচরণ কাল হবে 2 ভি নট কস থিটা নট বাই জি, আর ওখানে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা নট মানে কস স্কোয়ার থিটা নট, তার মানে এখানে হচ্ছে ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট বাই জি। এটা হচ্ছে আর কি এই বিষয়গুলো, এইগুলো নিয়ে পরবর্তীতে গাণিতিক এই সমস্ত অনেক সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান করতে এগুলো হেল্পফুল হবে। এগুলো তোমরা দেখবে, এটা শুধু এখানেই না, এটা পদার্থবিজ্ঞানের গতিবিদ্যা চ্যাপ্টারে তো লাগবেই, তাছাড়াও তোমাদের লাগবে হচ্ছে সেকেন্ড ইয়ারে যারা আছো তারা তো নিশ্চয়ই এতদিনে বুঝতে পারছো, এটা হচ্ছে যে তোমাদের ওখানে যে গতিবিদ্যা অংশ আছে
বলবিদ্যার মধ্যে, সেখানে কিন্তু একটা চ্যাপ্টারই আছে, সেটা হলো যে এইটা নিয়ে, এই প্রাস সংক্রান্ত সমস্যাবলী নিয়ে। তো সেখানেও লাগবে। তো এগুলো যদি এখানে খুব ভালো করে যারা ফার্স্ট ইয়ারে আছো তারা বুঝে নাও, তাহলে ওখানে গিয়ে শুধু অঙ্কগুলো প্র্যাকটিস করা যাবে আর কি। আর যারা সেকেন্ড ইয়ারে আছো তারাও ভালো করে বুঝে নাও, তোমাদের দুই জায়গায় এগুলো কাজে লাগবে। তো আসল কথা হচ্ছে যে থিওরিগুলো ভালো করে বুঝতে হবে। থিওরি না বুঝলে কিন্তু অঙ্ক পারা খুব কঠিন হয়। করে দিলে হয়তো বোঝা যায়। অঙ্ক আবার এমন জিনিস, করে দিলে, সামনে বসে থাকলে করে দিলে বুঝতে পারে স্টুডেন্টরা, কিন্তু থিওরির জ্ঞান ঠিকঠাক মতো না থাকলে নিজে থেকে কখনোই করা যায় না। এমনকি করাটাও ভুল হয়ে যেতে পারে, আগে করা হয়েছে সেটাও ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য মনোযোগ দিয়ে বিষয়বস্তুটা বুঝতে হবে, থিওরি বুঝতে হবে। তো আজকে আমরা এখানে শেষ করব। তোমরা সবাই যারা দেখছো তারা অন্যদের সাথে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেল নতুন, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা এটাকে সবার সাথে শেয়ার করবে, সবাই যাতে এই সময়কালে ঘরে বসে তোমরা বিষয়গুলো শিখে নিতে পারো, সেই প্রচেষ্টা আমার। তো এখানে তোমরা সেটাকে সহযোগিতা করবে, তোমরা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।